This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভূমিকম্পের সাধারণভাবে কারণ হচ্ছে যে আমাদের এই ভূপৃষ্ঠটা তো কি বলবো কোনো নিরেট বস্তুর উপর দাঁড়িয়ে নেই, আমাদের ভূপৃষ্ঠ দাঁড়িয়ে আছে বেশ কিছু শিলাস্তরের উপরে। ফলে এই শিলাস্তরগুলো হচ্ছে যে এরা এখনো পর্যন্ত চলমান, মানে আমাদের ফলে এই যে ভূপৃষ্ঠের অনেক নিচে যে চলমান শিলাস্তরগুলো আছে, এরা যখন একজন আরেকজনের সাথে ঠোকাঠুকি খায়, মানে তাদের মধ্যেকার যখন কলিশন হয়, তখন হচ্ছে যে তার কি বলবো ইঙ্গিত আমরা উপরের দিকে পাই কাঁপুনি হিসেবে। ফলে যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে এই ভূপৃষ্ঠের শিলাস্তরগুলো, ভূপৃষ্ঠের নিচের শিলাস্তরগুলো স্টেবল হবে না, ততক্ষণ পর্যন্ত ভূমিকম্পের ঝুঁকি নিয়েই আমাদেরকে বাঁচতে হবে। প্রথমত যে নেপাল এবং তিব্বতে ভূমিকম্পের যে পরিমাণ প্রবণতা আছে, বিশেষত ভূপৃষ্ঠের নিচে শিলাস্তরের মুভমেন্ট এবং সেগুলোর চিড় জোড়, সেই জায়গাগুলোর যে অবস্থান, তাতে মানে ইন্টেন্সিটির মামলায় বা ফ্রিকোয়েন্সির মামলায় হচ্ছে যে আমাদের তিব্বত বা নেপাল সেটা হচ্ছে অনেক বেশি আর্থকুয়েক প্রোন। কিন্তু এটাও ঠিক যে আর্থকুয়েক কোন জায়গায় হবে, কোন মাত্রায় হবে, সেটা আগাম জ্যোতিষীর মতো বলে দেওয়া সম্ভব নয়। ফলে যদি আর্থকুয়েক নেপালেও হয়, তার প্রভাবও হচ্ছে যে আমি বলবো সেকেন্ডারি প্রভাব, সেকেন্ডারি ইফেক্ট, সেটা হচ্ছে যে আমাদের এই রাজ্য পর্যন্ত আসতে পারে এবং সেক্ষেত্রে মাত্রার তারতম্য অনুযায়ী ক্ষয়ক্ষতির তারতম্য নির্ভর করবে। কলকাতায় ভূমিকম্প একসময় অনুমান করা হতো যে কলকাতা ভূমিকম্পের নিরিখে খুব সেফ, কিন্তু সেটা পরবর্তীকালে মাইক্রোজোনেশন যা হয়েছে তাতে কলকাতার সন্নিহিত অঞ্চল বেশ কিছু জায়গা ভূমিকম্পের নিরিখে যথেষ্ট ঝুঁকির বলে চিহ্নিত হয়েছে। এখন কলকাতার ক্ষেত্রে যে বিশেষ বৈশিষ্ট্যটা আমাদের সাবসয়েল, কলকাতা শহর, সেই সাবসয়েলটা হচ্ছে অ্যালুভিয়াল সয়েল, মানে পলিবাহিত নরম মাটির উপর হচ্ছে গোটা কলকাতা শহরটা রয়েছে এবং একটা কাদা মাটির স্তর। তাহলে ভূমিকম্প যখন হয়, তাহলে ভূমিকম্পের ক্ষেত্রে দুরকম হয়, একটা হচ্ছে যে আড়াআড়ি মাটি কাঁপতে থাকে, আর একটা হচ্ছে আপস অ্যান্ড ডাউনস, ভার্টিক্যাল মুভমেন্ট হতে থাকে। ফলে এই যখন আপস অ্যান্ড ডাউনস হতে থাকে, ভার্টিক্যাল মুভমেন্ট হতে থাকে, তখন ভূপৃষ্ঠের মধ্যে থাকা যে জলের স্তর, সেটা প্রবল চাপ দিয়ে এই কাদামাটি যেটা আমাদের আছে ভূপৃষ্ঠের কাছাকাছি, তাকে ছিঁড়ে ফুঁড়ে বেরিয়ে আসতে চায়। তখন হচ্ছে বিপর্যয়ের মাত্রা অনেক বাড়ে, কারণ এই নরম কাদামাটির উপরই কলকাতা শহরের যা কিছু আছে, ব্রিজ থেকে শুরু করে বিল্ডিং, রাস্তাঘাট সব দাঁড়িয়ে রয়েছে। ফলে ভূমিকম্পে কলকাতার ক্ষতি হওয়ার যদি বড় কারণ কিছু থেকে থাকে, বড় ঝুঁকি কিছু থেকে থাকে, সেটা মূলত আসছে তার সয়েল ক্যারেক্টার থেকে। এইটা ফলে সেই নিরিখে কলকাতার বেশ কিছু অঞ্চল, আমি বললাম যে কসবা, পার্ক স্ট্রিট, বেহালা, রাজারহাট, এরকম বেশ কিছু পকেটস আছে যেগুলো মাইক্রোজোনেশনের মামলাতে হচ্ছে যে তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত হয়েছে। আরবানাইজেশন ইনডিউস প্রবলেম যে শহরগুলো আছে, কলকাতা তার মধ্যে একটা। কলকাতা পুরনো শহর, ফলে কলকাতা যেভাবে বেড়ে উঠছে, তাতে কলকাতার জনঘনত্ব ভয়াবহ জায়গায় যাচ্ছে। প্রায় এই মুহূর্তে 25,000 মানুষ পার স্কোয়ার কিলোমিটারে বাস করে, সেটা কার্যত সেকেন্ড হাইয়েস্ট ইন ইন্ডিয়া। ফলে এরকম একটা শহর যেখানে ঘিঞ্জি জনবসতি এবং যেখানে বিল্ডিং ডেন্সিটিও ভীষণ হাই, এবং এই বাড়িগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই বাড়িগুলো সবকটাই শ্যালো ফাউন্ডেশন, মানে অল্প ভিতের উপর দাঁড়ানো বাড়ি, এবং এই বাড়িগুলো একটার সাথে আর একটার কী বলবো মাঝখানের যে ফাঁক, তফাৎ, স্পেসিং, সেটাও হচ্ছে খুব কম। এখন ভূমিকম্প যখন হয়, আমি আবারও বলেছি যে ভূমিকম্পে বাড়ির পায়ের তলার, ভিতের তলার মাটি, সেটা যখন তার স্ট্রেংথ লুজ করে যায়, লিকুইফ্যাকশন আমরা বলি, এই রকম পরিস্থিতিতে যদি বাড়িগুলো খুব গায়ে গায়ে লাগা থাকে, অবস্থিত হয়, তাহলে আমি বলবো যে সেখানে ফাউন্ডেশন ফেলিওরের চান্স অনেক বেশি, অর্থাৎ ভিত ফেল করে যাওয়ার চান্স। সেই নিরিখে কলকাতায় যেহেতু বাড়ির ঘনত্ব প্রবল, বিশেষত পুরনো কলকাতায়, বিশেষত কলোনি অঞ্চলগুলোতে, এমনকি নতুন গড়ে ওঠা অঞ্চলগুলোতে বহুতল, যেগুলো G+4, G+5, সেগুলোরও আইনি বেআইনি সব ধরনের নির্মাণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিল্ডিংয়ের দুটো বাড়ির মাঝখানের যে ব্যবধান থাকা উচিত, সেই ব্যবধান সেখানে মেনটেনড হয় না। ফলে এরকম বাড়িগুলো যেগুলো ঘিঞ্জি এলাকায় আছে, সেগুলোর বিপদ তুলনায় অনেক বেশি ভূমিকম্পের সময়। এবং ভূমিকম্প যদি একটু মাঝারি থেকে উচ্চমাত্রার হয়, এনিথিং মোর দ্যান রিক্টার স্কেলে যদি 6-এর উপরে হয়, তাহলে কলকাতার এই ধরনের বাড়িগুলোর ক্ষেত্রে আমি বলবো যে বিপদ অনেক বেশি। আবার বলছি যে নিউ টাউন, রাজারহাট, এরকম কলকাতার বেশ কিছু জায়গা আছে যেখানে ফিল্ড আপ সয়েল, মানে সেখানে পুরনো নিচু জমি ছিল, সেগুলোকে ভরাট করা হয়েছে, বা অনেক ক্ষেত্রে জলা জমি ছিল, সেগুলোকে ভরাট করা হয়েছে এবং তার উপরে নির্মাণ কাজ হয়েছে। ফলে আবার বলছি যে ভূমিকম্পের সময় এই ধরনের ভরাট জমির স্থায়িত্বের কি বলবো ঝুঁকি, রিস্ক সবচেয়ে বেশি। বিশেষত আবার বলছি আপওয়ার্ড থ্রাস্ট অফ ওয়াটার যেটা আসে ভূমিকম্পের সময় মাটির তলার দিক থেকে, সেটা হচ্ছে এই ধরনের ফিল্ড আপ, আলগা, লুজ সয়েলের কি বলবো ভারসাম্য বা স্থায়িত্বকে ভীষণ রকমভাবে এফেক্ট করে দিতে পারে।
ফলে যে অঞ্চলে ফিলিংয়ের ওপরে বাড়ি তৈরি হয়েছে, মানে ল্যান্ড ফিলিং হয়েছে, সেই ফিলিংটা হচ্ছে যে লিকুইফাইড হয়ে যাওয়ার চান্স, সেই ফিলিংটা স্ট্রেংথ লুজ করে যাওয়ার চান্স, সেটা হচ্ছে সবচেয়ে বেশি। ফলে যদি শ্যালো ফাউন্ডেশনের উপর হয়, আবারও বলছি যে এই রাজারহাট বা সল্টলেক এগুলোর কথা আমরা বলছি বটে, কিন্তু যদি তুলনায় ডিপ ফাউন্ডেশন মানে পাইল ফাউন্ডেশনের উপর যদি এরা রেস্ট করে, তাহলে ভূমিকম্পে তুলনায় এদের ঝুঁকি কম। কিন্তু যদি শ্যালো ফাউন্ডেশনের উপরে 4 তলা 5 তলা 6 তলা বাড়ি দাঁড়িয়ে থাকে, যেগুলো ফিল্ড আপ সয়েলের উপরে রয়েছে, তাদের ঝুঁকি কিন্তু অত্যন্ত বেশি। বিশেষত আবারও বলছি যে মাঝারি থেকে উচ্চমাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে বিশেষত সেই বিল্ডিংগুলো টিল্ট হয়ে যাওয়া, কি বলবো, ক্র্যাক করে যাওয়া, বিল্ডিং যদি পড়েও না যায়, ফাংশনাল ডিস্ট্রেস প্রচুর হওয়ার সম্ভাবনা রয়েছে।